ADA, adenosine deaminase, adenosine deaminase এনজাইম যার ডিফিসিয়েন্সিতে অ্যাডিনোসিন তৈরি হবে না, যার ফলে কি হবে না এটা ভাঙবে না এবং যার ফলে এটাকে ভাঙার দরকার, অ্যাকুমুলেট হবে এবং এটা টক্সিক সাবস্টেন্স হিসেবে কাজ করবে এবং যার ফলে ইমিউন পাওয়ার নষ্ট করে দেবে। কারণ কি, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটকে তার কাজ করতে দেবে না। ঠিক আছে। However, if gene isolated from marrow, that is bone marrow stem cell producing ADA is introduced into cell at early embryonic stage, যদি আমরা প্রবেশ করিয়ে দিতে পারি আর্লি এমব্রিয়নিক স্টেজে, তাহলে কিন্তু পার্মানেন্টলি কিওর হতে পারে। তাহলে কীভাবে পার্মানেন্টলি কিওর হতে পারে? শুধুমাত্র একটাই পন্থা, যদি আমরা তাকে একদম এমব্রায়োনিক স্টেজে, সেটা বিভিন্ন স্টেজ হতে পারে, আমি পোর্নিকুলাস বলেছিলাম, পোর্নিকুলাস স্টেজ হতে পারে, এমব্রায়ো ফার্স্ট যেটা তৈরি হলো সেখানে হতে পারে, বা অনেকগুলো সেল যখন মৌলা তৈরি হচ্ছে সেই মৌলার মধ্যে তৈরি করে মাস সেল প্রোডাক্ট করে আমরা ব্লাস্টুলার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, বিভিন্নভাবে হোক না কেন এমব্রায়োনিক স্টেজ যদি আমরা করতে পারি, তবেই কিন্তু এটা তার বংশ পড়া জেনারেশন আফটার জেনারেশন ADA ডিফিসিয়েন্সি, মানে ADA, এই যে এনজাইম ডিফিসিয়েন্সি, এই এনজাইম ডিফিসিয়েন্সিটা আমরা কিওর করতে পারবো। এছাড়া অন্য কোনো উপায় যদি করি, জিন রিপ্লেসমেন্ট থেরাপি করি, তারপর তোমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেরাপি করি, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি করি, এটা কিন্তু পিরিয়ডিক্যালি আমাদের চেঞ্জ করতেই হবে। ক্লিয়ার? এবার এনসিআরটির বাইরে গিয়ে আমরা একটু পড়ি দ্য ডিজিজ, SCID, ডিজিজটার নাম কি মনে রাখো, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ইজ কজড বাই এ মিউটেশন, মানে আমরা পড়ছি মেইনলি হচ্ছে ডিলিশন, মিউটেশন কি পার্ট, ডিলিশন তো বিভিন্ন রকম হতে পারে, ডিলিশন এ জিন অন ক্রোমোজোম নাম্বার 20 হুইচ কোডস ফর দ্য এনজাইম অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। ঠিক আছে, ডি পরে এই ডির জন্য ডি, আর অ্যামাইনেজের কথাটার জন্য হচ্ছে এ, আর অ্যাডিনোসিনের জন্য তো এ আছে। ঠিক আছে। উইদাউট দিস এনজাইম, কী বা গণ্ডগোলটা থাকে, উইদাউট ADA দ্য বডি ইজ আনএবল টু ব্রেক ডাউন এ টক্সিক সাবস্টেন্স কল ডিঅক্সি অ্যাডিনোসিন। তা ডিঅক্সি অ্যাডিনোসিন কিন্তু তৈরি করতে, মানে টক্সিক সাবস্টেন্স, মানে একে ভাঙতে পারবে না, একে ভাঙার দরকার, বারবার ভেঙে কী করতে হবে, টাইট্রোসিন তৈরি করতে হবে, কিন্তু সে না করতে পারলে হবে না। যেমন এখানে আমরা দেখি নর্মাল কন্ডিশনে কি, অ্যাডিনোসিন ADA যখন এক্সেস হবে ইনোসিন আলাদা করে নিলাম, এই ইনোসিন কী করবে, DNA সিনথেসিস রিপেয়ার করতে সাহায্য করবে, প্রোটিন প্রোডাকশনে সাহায্য করবে, সেল সিগন্যালিংয়ে সাহায্য করবে। কিন্তু যদি অ্যাডিনোসিন এই ডিঅ্যামাইনেজ এনজাইম যদি না থাকে, তাহলে টক্সিনগুলো, মানে ডিঅক্সি অ্যাডিনোসিন অ্যাকুমুলেট করবে, আইনোসিনে আর ট্রান্সফার হচ্ছে না। তখন কী করবে, ইনহিবিশন অফ DNA synthesis and repair, apoptosis or cell death. অ্যাপোপ্টোসিসটা কি, প্রোগ্রাম সেল ডেথ, আমরা জানি প্রোগ্রাম সেল ডেথ। তাহলে এইরকম করে আস্তে আস্তে কী হবে না, প্রত্যেকটা সেল আস্তে আস্তে ডেথ হয়ে যাবে। কিন্তু কোনোভাবে যদি আমরা একদম এমব্রায়ো অবস্থায় যদি আমরা এটা চেঞ্জ করতে পারি, তবে কিন্তু বাঁচার একমাত্র উপায়। যেমন কী করছি দেখো, যা পড়ে এসেছিস তাই, এটা হচ্ছে হেলদি জিন ইন্ট্রোডিউস করেছি কার দেহে না, রেট্রোভাইরাসের কাছে। রেট্রোভাইরাসের RNA থাকে, সেখানে আমরা করেছি cDNA তৈরি করেছি। যাই হোক, এই রেট্রোভাইরাস এইবার আনহেলদি সেলের, এই যে আনহেলদি সেল তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আনহেলদি সেলে যখন ঢুকলো, এই যে জিনটা এর সঙ্গে প্রবেশ করলো, এই প্রবেশ করার ফলেই হেলদি জিন হয়ে গেল, এবং এই প্রত্যেকটা সেল যখন ইনজেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটা সেল হেলদি হচ্ছে। ঠিক আছে। The toxin builds up and destroy infection fighting immune cells called T and B lymphocyte. তাহলে এই যে টক্সিনটা কাকে ধ্বংস করছে, যে ইনফেকশন ফাইটিং ইমিউন সেল
দুটো আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, দুটোকেই কী করে না ডিস্ট্রয় করে দেয়। ক্লিয়ার? এসসিআইডি ইজ ভেরি রেয়ার, খুব রেয়ার, এটাকে কিলার ডিজিজ বলা হয়, দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট বার্থ। These patient have no functioning T lymphocyte and so they cannot backing immune response against invading pathogen। তার মানে বাইরের থেকে কোনো রকম প্যাথোজেন প্যাথোজেন বলতে পারে বাইরের যে কোনো কিছু আসলে পরে যেটা রোগ সৃষ্টি করতে পারে তাকে কিন্তু মানে বাধা দেওয়ার জন্য তার ব্যাকআপ সিস্টেম থাকে না, সেই জন্যই বাচ্চাটাকে কিন্তু ওইভাবে মুড়ে রাখতে হয়েছিল। দিস ডিজিজ কজ দ্য চাইল্ড টু হ্যাভ ভেরি লিটিল অর নো ইমিউন সিস্টেম, তাহলে এই খুব কম অথবা একদম ইমিউন সিস্টেম থাকেই না। অ্যাজ এ রেজাল্ট child's body is unable to fight off infection. Okay, SID is caused by a defective gene for the enzyme adenosine deaminase in 25% of the cases, maximum 25% of the cases তাই দেখা যায়। এবার আমাদের যেটা বলছিলাম যে ডায়াগ্রামটা দেখলে আরও বুঝতে হবে, এই ডায়াগ্রামটা দেখো তোমার পুরোটা কিন্তু মনে পড়ে থাকবে। কল এবং ক্যানিংয়ের থেকে এটা নেওয়া হয়েছে, এদের নাম আমাকে উল্লেখ করতেই হবে কারণ ডায়াগ্রামটা সেখান থেকে নেওয়া হয়েছে। জিন আইসোলেট ফ্রম ম্যানো সেলস প্রডিউসিং ADA ইজ ইন্ট্রোডিউস ইনটু সেল অ্যাট আর্লি এমারিং স্টেজ। কোথায় ঢুকাবো না রেট্রোভাইরাসে, ইট কুড বি পারমানেন্ট কিউর হবে। তাহলে এই যে ব্যাকটেরিয়াম ক্যারিং প্লাজমিড ক্লোন করলাম কি ADA জিন, এই ADA জিনটা যেইখানে ক্লোন করলাম, এবার এই প্লাজমিডের এই জিনটা কার মধ্যে ঢোকালাম না এই যে রেট্রোভাইরাস, এই রেট্রোভাইরাসকে নিলাম রেট্রোভাইরাসের মধ্যে, কারণ রেট্রোভাইরাস ইনফেক্ট করবে, একে ইনফেকশন করবে, ইনফেকশন করলে পরে এই জিনটা কিন্তু তার মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু আমরা এবার হিউম্যান বডিতে আনতে পারবো, তার আগে অবধি আনতে পারবো না। এখানে কিন্তু অবশ্যই কিন্তু ব্যাকটেরিয়ার প্রয়োজন, কিন্তু ব্যাকটেরিয়ার প্লাজমিডকে আমি প্রবেশ করাতে পারছি না। ব্যাকটেরিয়ার প্লাজমিডে ADA জিনটাকে প্রবেশ করালাম, সেখানে ইনফেকশন করে রিকম্বিনেন্ট DNA তৈরি করলাম, তাকে ইনফেকশন করালাম কাকে দিয়ে না রেট্রোভাইরাস দিয়ে। রেট্রোভাইরাস এই জিনটাকে গ্রহণ করলো, মানে ট্রানজাকশন হলো, সেই ট্রানজাকশনের মাধ্যমে টি সেল উইথ ডিসেবল ADA জিন আইসোলেট ফ্রম সিআর পেশেন্ট, এখান থেকে পেশেন্ট নিলাম, এই সেলগুলো নিলাম, সেই পেশেন্টের যাতে জিনটা নেই, আর এবার এগুলোকে ইনফেক্ট করালাম, এই রেট্রোভাইরাস দিয়ে ইনফেক্ট করালাম, এই জিনটা প্রবেশ করলো, এই জিনটা যেই প্রবেশ করলো সঙ্গে সঙ্গে আমি যখন বনে মানে এমব্রায়ো অবস্থা দিলাম সঙ্গে সঙ্গে সে কিওর হয়ে যাবে একদম পার্মানেন্টলি। আর যদি আফটার বার্থ করি তাহলে কী করতে হবে না, তাকে বারবার আমাকে রিপিটেডলি কাজটা করে যেতে হবে। নেক্সট যেটা পড়বো আমরা মলিকুলার ডায়াগনোসিস। ডায়াগনোসিস ইন মলিকুলার লেভেলে রোগ নির্ণয় এটা একমাত্র বায়োটেকনোলজির দ্বারাই সম্ভব। ফর এফেক্টিভ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ প্যাথোফিজিওলজি is very important, but using conventional method of diagnosis early detection is not possible। কি বলছে যে আর্লি ডিটেকশান যদি করতে হয় মানে একদম আমাদের এমব্রায়ো অবস্থা কি তার পরবর্তী আর্লি ডিটেকশান যদি করতে হয় তাহলে আমাদের মলিকুলার ডায়াগনোসিসটা করতে হবে। কনভেনশনাল যে ট্রিটমেন্ট করা হয় সেটাতে করা সম্ভব নয়, সেটার দ্বারা সম্ভব নয়। প্যাথোফিজিওলজি মানে কি, এফেক্ট, প্যাথো মানে কি আর ফিজিওলজি মানে কি, দুটো আলাদা। এফেক্ট অন বডি অর্গান ডিউ টু এনি ডিজিজ, যে কোনো বডি অর্গান যখন এফেক্টেড হয়, মনে করো কোনো গ্ল্যান্ড ফুলে গেল, লিভার বেড়ে গেল, তাহলে এটা ফিজিওলজিক্যাল, সেটার কারণটা কি কোনো প্যাথোজেনের কারণে হতে পারে, সেই জন্য প্যাথোফিজিওলজি যদি বুঝতে হয় তাহলে করতে হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট যেটা বলছি ইউজিং কনভেনশনাল মেথডের দ্বারা এটা সম্ভব নয়। যেটা কনভেনশনাল মেথডে কী করে না, সিরাম বা ইউরিন অ্যানালাইসিস করে, রক্ত সিরাম এবং ইউরিন অ্যানালাইসিস করে যে সমস্ত রোগ নির্ণয় করে কী ধরনের হচ্ছে ডায়াগনোসিস করে, এটা শুধুমাত্র ক্ষণিকের জন্য সম্ভব। কিন্তু মলিকুলার লেভেলে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু মলিকুলার ডায়াগনোসিস করতে গেলে
সেটাকে করতে হবে একদম অনেক আর্লি স্টেজে করতে হবে। সেটা একমাত্র মলিকুলার ডায়াগনোসিস দ্বারা সম্ভব। 3 রকমের হতে পারে। 1 নম্বর কি মলিকুলার ডায়াগনোসিস, দেখো মলিকুলার ডায়াগনোসিস হচ্ছে 3 টাইপস হতে পারে, 3 রকম পদ্ধতি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে করতে পারি, ওকে, আর ডিএনএর মাধ্যমে। নেক্সট হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর এর মাধ্যমে মেইনলি আমরা এইচআইভি এবং টিউবারকুলোসিস পিসিআর সেটারও টেস্ট করা হয়, এইচআইভি পিসিআর। এবং আরেকটা থার্ড এলিসা টেস্ট, এলিসা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে এইচআইভির জন্য করা হয়। এবং এই এলিসা টেস্টটা করে কিন্তু আলটিমেট এইচআইভি রোগী মানে এইডস হলে পরে ধরা যায়। এইচআইভি টেস্টটা কি মেইনলি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। পিসিআরটা সম্বন্ধে আমাদের জানা, পলিমারেজ চেইন রিয়াকশন। তাহলে একটি ক্ষুদ্র অংশকে বাড়িয়ে নেওয়া এবং বাড়িয়ে নিয়ে সেটাকে আবার আইডেন্টিফাই করা। রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু ডায়াগনোস করতে পারি। তাহলে মলিকুলার লেভেলে ডায়াগনোস করতে গেলে 3 টাইপস, 3টে পদ্ধতির মাধ্যমে করতে পারি। মনে রেখো কিন্তু 1 নম্বর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আরডিএনএ, পিসিআর, আর হচ্ছে এলিসা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে। তার মানে এর মধ্যে কোনো একটা এনজাইমকে দেওয়া হয় যেটা হচ্ছে কালার হয়ে গেলে পরে তখন সে পজিটিভিটি দেখায়। আর তারপর বলছে সাম অফ টেকনিক্স দ্যাট সার্ভ দ্য পারপাস অফ আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস যেটা হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস, সেটা কিন্তু করা সম্ভব একমাত্র এই 3টে পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট 3টে পদ্ধতি। আর্লি ডায়াগনোসিস বা মলিকুলার ডায়াগনোসিস পদ্ধতি হচ্ছে আরডিএনএ, পিসিআর অ্যান্ড এলিসা টেস্ট। ডিটেকশন অফ এইডস অ্যান্ড ক্যান্সার, প্রেজেন্স অফ প্যাথোজেন, কী হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি, ইজ নর্মালি সাসপেক্টেড অনলি হোয়েন প্যাথোজেন হ্যাজ প্রডিউসড ডিজিজ। এই তোমার জ্বর যখন হলো তখন তুমি বুঝতে পারছো যে ভাইরাস ইনফেকশন করেছে, কিন্তু তোমার আগের থেকে তুমি বুঝতে পারোনি, এবং ব্লাডে তখন সেই প্যাথোজেনের পরিমাণ প্রচুর বেড়ে গেল, টেস্ট করলাম কনভেনশনাল মেথডে প্যাথোলজিক্যাল টেস্ট, তারপর ধরা পড়লো। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, নর্মাল কন্ডিশন ব্যাপারে, কিন্তু এটা আর্লি ডিটেকশন তো হচ্ছে না। এবার দুটো টার্ম আমরা ইউজ করি, একটা হচ্ছে ব্যাকটেরিমিয়া আর একটা হচ্ছে ভাইরাল লোড। ব্যাকটেরিয়া কি ইজ দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড স্ট্রিমে, যখন ব্যাকটেরিয়ার পরিমাণ দেখা যায়। তুমি আর্লি স্টেজে যখন ব্যাকটেরিয়া ধরছি, যখন সংখ্যায় কম, তখন তুমি কিন্তু দেখতে পাবে না। আর ভাইরাল লোড রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ ভাইরাস ইন অ্যান ইনফেক্টেড পারসনস ব্লাড। যখন ব্লাডের মধ্যে প্রথম অবস্থায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, যখন সিমটমস প্রকাশ করছে তখনই তুমি ধরতে পারছো। বাই দিস টাইম the concentration of pathogen is already very high in the body. যখন অলরেডি প্রচুর পরিমাণ হয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি। However, very low concentration of bacteria or virus can be detected by amplification of their nucleic acid by PCR. এইবার কি হচ্ছে না, যখন এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পিসিআর করা হয়, যেমন এইডসের ক্ষেত্রে প্রথমে যখন নর্মালি যে টেস্ট না ধরা পড়লে তখন পিসিআর করে নিয়ে তারপর যখন পলিমারেজ চেইন রিঅ্যাকশন করা, তখন সংখ্যাটা যখন বেড়ে যায় তখন কিন্তু বোঝা যায় এইডসের ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেটা বলছে যে অ্যাট দ্য টাইম হোয়েন সিমটমস অফ দ্য ডিজিজ আর নট ইয়েট ভিজিবল। কখন? অ্যাট দ্য টাইম হোয়েন সিমটমস অফ দ্য ডিজিজ আর নট ইয়েট ভিজিবল, যখন দেখা যাবে না। ভেরি লো কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া ভাইরাস, যখন খুব কম পরিমাণ থাকবে, যখন ডিজিজের কোনো সিমটম শো করাবে না, ক্যান বি ডিটেক্টেড বাই পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কোশ্চেন, ক্যান ইউ এক্সপ্লেন হাউ পিসিআর ক্যান ডিটেক্ট ভেরি লো অ্যামাউন্ট অফ ডিএনএ? অ্যান্সার কী হবে? ইয়েস, বাই ডিএনএ পলিমারাইজেশন। ডিএনএ পলিমারাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। যেখানে অল্প সংখ্যক হবে তখন কিন্তু সে সিমটম প্রকাশ করবে না, কিন্তু আমরা ধরতেও পারবো না, কিন্তু সেই জায়গাটা যখন পলিমারাইজেশন করবো তখন ধরতে পারবো। পিসিআর ইজ নাও রুটিনারি ইউজড টু ডিটেক্ট এইচআইভি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু। তাহলে পিসিআর এইচআইভি ইন সাসপেক্টেড এইডস পেশেন্ট,
সন্দেহজনক ব্যক্তিকে আমরা যখন ডাক্তারবাবুরা মেনলি যখন তাকে আইডেন্টিফাই করতে যায়, যখন অনেক টেস্টে যখন ধরা পড়ছে না, এলিজিবিলিটি ধরা পড়ছে না, কারণ রক্তে কম পরিমাণ থাকছে, তারপরে এইচআইভিটা ধরা পড়ছে কখন না, পিসের মাধ্যমে। ইট ইজ বিং ইউজ টু ডিটেক্ট মিউটেশন ইন জিন ইন সাসপেক্টেড ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে একই কথা, যখন সংখ্যা কম থাকে তখন পিসিআরের মাধ্যমে আমরা বাড়িয়ে নিয়ে এটা বুঝতে পারি। ইট ইজ এ পাওয়ারফুল টেকনিক টু আইডেন্টিফাই মেনি আদার জেনেটিক ডিসঅর্ডার। অনেক জেনেটিক ডিসঅর্ডারের জন্য আমরা পিসিআর অ্যাপ্লাই করে থাকি। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশানে আমরা কি করতে পারি না, দুটো জিনিস নিতে হবে, কেননা তোমাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ নিতে হবে, ভালো করে মনে রাখো, অথবা আরএনএ। কারণ তোমাকে তো ডিটেক্ট করতে হবে, তাহলে যেখানে জিন থাকবে সেখানে আমরা প্রোব লাগিয়ে দেবো। এই প্রোব যদি ফ্লুরোসেন্স প্রোব হয়, মনে করো এখানে জিন ছিল, এখানে প্রোব যদি লাগিয়ে দিতে পারি, তাহলে সেটা জেনুইন যদি জিন হয় তাহলে সেটা সেখানে প্রতিপ্রভা দেখাবে, আর যদি মিউটেশন জিন হয় তাহলে প্রতিপ্রভা দেখাবে না। তাহলে কি বলবো না, যখন দেখাবে তখন বুঝবো যে ওকে ফাইন, আর না দেখালেই বুঝতে পারবো যে সেখানে বাইরের জিন ঢুকে গেছে, তার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সেই জন্য বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন কী করতে হবে, এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অর আরএনএ ট্যাক্ট করবো কার সঙ্গে, উইথ রিঅ্যাক্টিভ মলিকুল, দ্যাট ইজ প্রোব। প্রোব কী জিনিস আমরা পড়ে এসেছি জানি, পরে হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করবে, কার না, যেটা আমাদের জানা যে এর জিনের সিকোয়েন্স, মনে করো আমাদের জানা জিনের সিকোয়েন্স হচ্ছে ATGC, এই জিনটাই হচ্ছে ঘটাবে, তাহলে প্রোব কী তৈরি করব, এটা একটু ঘটাবে, প্রোব আমরা তৈরি করবো হচ্ছে TACG, তাহলে অটোমেটিকলি এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং এখানে যখন আমরা রেডিও অ্যাক্টিভ দিয়ে দেবো তখন এটা ফ্লুরোসেন্ট করবে কি অটো রেডিওগ্রাফিতে, এগুলো বুঝতে হবে। তাহলে প্রোব ইজ অ্যালাউড টু হাইব্রিডাইজ করাতে হয়, সমস্ত কিছু আমরা শিখে এসেছি, সাধারণ ব্লটিং পড়েছি আমরা, সেখানে হাইব্রিডাইজের কথা বুঝেছি। হাইব্রিডাইজ ইট কমপ্লিমেন্টারি ডিএনএ ইন এ ক্লোন সেল ফলোড বাই ডিটেকশন ইউজিং অটো রেডিওগ্রাফি কী করে হয় সেসব একদম তোমার পরপর শিখিয়ে এসছি, কিন্তু প্রোব দিয়ে ওয়াশ করার পরে তোমার লাইনল পেপারে যখন ডিএনএটা উঠে আসলো, সেখানে আমরা সিঙ্গেল ডিএনএ করেছি, প্রোব দিয়েছি, ধোয়ার পরে আমরা দেখব ফ্লুরোসেন্স দেখাচ্ছে, মনে পড়ছে তো। তারপরে এক্সরে প্লেটে দিলে অটো রেডিওগ্রাফি করে আমরা চিনতে পারবো, সেই একই পন্থা। কিন্তু দ্য ক্লোন হ্যাভিং দ্য মিউটেন্ট জিন, ভালো করে বোঝো, যার মিউটেন্ট জিন আছে, উইল হেন্স নট অ্যাপেয়ার অন ফটোগ্রাফিক ফিল্ম। কারণ আমরা জিনটাকে জানি কি, যে না জিনটা ছিল হচ্ছে ATGC, তো আমরা প্রোব তো করেছি, করেছি কি TACG, এই প্রোবটা যেই দিয়েছি, এখানে আরও আছে, এখানে যখনই তোমার এখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়েছে তখন এই প্রোবটা দেখা গেছে, কিন্তু এই জিনটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, মিউটেড হয়ে কী হয়েছে, TCCAT হয়েছে। তাহলে এই প্রোবটা কিন্তু আর এখানে লাগলো না, যখন এখানে লাগলো না তখনই আমরা বুঝতে পারলাম জিনটা মিউটেড হয়েছে, অতএব এই মিউটেড জিনের জন্যই এই কন্ডিশনটা দেখা দিয়েছে। সেই জন্য বলছে ক্লোন হ্যাভিং দ্য মিউটেড জিন will hence not appear on the photograph film because the probe will not have the complementary with the mutated gene. তাহলে এইডস যে জিনটা, সেই জিনটা মিউটেড হয়েছে, যার জন্যই সেখানে প্রোব আর যুক্ত হবে না। নেক্সট এলিসাটা কি, এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেট এসে ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল, আগেই বলেছি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি আমরা সবই জানি, বাইরের থেকে যখন প্যাথোজেন আসছে, মনে করো এই ব্যাকটেরিয়া, তাহলে এটা অ্যান্টিজেন, এইটা দেহে ভেতরে যেই প্রবেশ করলো, এখানে তৈরি হয়ে গেল কি
এই যে তৈরি হলো অ্যান্টিবডি। এটা যখনই এখানে আসবে এই প্যাথোজেনের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে প্যাথোজেন। তাহলে এই অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশান, কোনো দেহে যদি কোনো রোগ হয় তখন আমরা বাইরের প্যাথোজেন যদি আসে অ্যান্টিজেন, এটা দুরকম পদ্ধতি আমি দেখাবো ব্যাপারটা। প্রথমে অ্যান্টিবডি থেকে অ্যান্টিজেন রিয়াকশান দেখাতে পারি, আবার মনে করো অ্যান্টিজেন প্রবেশ করে গেছে, তাহলে সেখানে নির্দিষ্ট জায়গায় অ্যান্টিবডি যুক্ত হবে। এবং তারপরে আমাদের তৈরি করা আবার যদি তোমার অ্যান্টিবডি দিই এখানে, তাহলে সেটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং এখানে যদি ফ্লোরেসেন্স দিই এবং এখানে যদি এনজাইম দিয়ে দিই, সেই এনজাইমটা যখন ডাইলুট হবে এবং ডিজলভ হবে তখন পুরো সিরামটা কালার্ড হয়ে যাবে, তখনই বুঝতে পারবো যে এখানে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের মাধ্যমে ডিজিজটা কনফার্ম করে দেওয়া হবে। আমরা দেখবো যে ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এলিসা কি বেসড অন অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। ইনফেকশন বাই প্যাথোজেন ক্যান বি ডিটেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন সেটা প্রোটিন হতে পারে, গ্লাইকোপ্রোটিনস হতে পারে, যাই হোক না কেন, অর বাই ডিটেক্টিং অ্যান্টিবডি সিনথেসাইজ এগেইনস্ট দ্য প্যাথোজেন। তাহলে দুরকম হতে পারে, এলিসা টেস্ট দুরকম হতে পারে, একটা কি প্রেজেন্স অফ অ্যান্টিজেন দের মধ্যে আছে, অথবা অ্যান্টিজেন এসছে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি এলিসা টেস্টের মাধ্যমে, এনজাইম লিঙ্ক ইমিউনোসার্ভেন্ট অ্যাসে। আবার কি করতে পারি না, ওর এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, যে অ্যান্টিজেনটা ঢুকেছে তার এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, সে অ্যান্টিবডি সিনথেসিস হয়েছে এগেনস্ট প্যাথোজেন, সেটাকেও আইডেন্টিফাই করতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? তো এটা আমরা পরে পড়বো, তার আগে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটা আমরা একটু বুঝে নেব।